কাল সকাল ঠিক 8টায় ক্যাম্পাসে আসবা, এর বেশি অপেক্ষা করতে পারবো না আমি। 8টা নয়, 10টায়। 8টায় রিপা? বললাম তো 10টায়। রিপা? লিখন। রিপা? 10টা মানে 10টা। আমাকে কষ্ট দিয়েছো, তাই 2 ঘন্টা তোমার শাস্তি। আর আপত্তি করে না লিখন, মেনে নিয়ে বলে, ঠিক আছে, তোমার দেওয়া শাস্তি তোমার লিখন মাথা পেতে নিল। তবে আমারও কাল কিছু চাই তোমার থেকে। কি? অনেক দিন হয় তোমার উষ্ণ ঠোঁট জোড়ার ছোঁয়া দেওয়া হয়নি। ছি। কয়েক সেকেন্ড চুপ করে থেকে লিখন বলে, রিপা, হুম। আই লাভ ইউ, অনেক ভালোবাসি তোমায়। তোমাকে হারালে আমি সত্যি পাগল হয়ে যাব, কি বিশ্বাস করো। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে হারানোর চাইতে মরে যাওয়া সহজ আমার জন্য। একদম মরার কথা বলবে না, আমার তোমাকে চাই রিপা, তুমি না হলে তো আর কেউ না। কালকে সকালে দেখা হবে। রিপার সাথে কথা বলার পর বুকের ভার অনেকটা নেমে গেলেও বুকের ভেতরের খচখচানিটা পুরোটা কমেনি। হঠাৎ এত অস্থির কেন লাগছে বুঝতে পারছে না লিখন। আপাতত আর কিছু ভাবতে চায় না সে। কাল রিপার সঙ্গে দেখা হলেই সব ঠিক হয়ে যাবে, এই অপেক্ষা সহ্য হচ্ছে না তার। এক একটা মুহূর্তকে শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছে। রৌনকের কেবিনে ঠিক তার মুখোমুখি বসে আছেন আশরাফ আহমেদ। চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে আশরাফ আহমেদ সোজা হয়ে বসে বললেন, এত সকাল সকাল জরুরি তলবের কারণ কি রনক? রৌনক নিজেও তার হাতের কফির কাপটা নামিয়ে রাখে। ইদানিং সকাল সকাল 1 কাপ কফি খাওয়া হয় তার। চিত্রলেখা প্রেগন্যান্সির কারণে ঠিকঠাক ঘুমাতে পারে না রাতে, আর বউকে সঙ্গ দিয়ে রৌনক নিজেও জাগে। যদিও চিত্রলেখা অনেক করে রৌনককে ঘুমিয়ে যেতে বলে, কিন্তু বউকে রেখে ঘুমাতে মন সায় দেয় না তার। তাছাড়া সন্তান তো একা চিত্রলেখার নয়, বরং যতখানি চিত্রলেখার ততখানি তার নিজেরও। তাদেরই দুজনার অংশ, দুজনারই কলিজার টুকরা। রৌনক এখন থেকেই অনুভব করতে পারছে তার সন্তানকে সে মাথায় করে নয় বুকে আগলে রাখবে সারাক্ষণ। এখন থেকে যেন সে বাবা হয়ে গেছে। বাচ্চাটা চিত্রলেখার গর্ভে থাকলেও রৌনক তার অনুভূতিতে তার সন্তানের উপস্থিতি টের পায়, যেন পৃথিবীতে না এসেও সে চলে এসেছে তাদের জীবনে। তাই নিজ সন্তানের পৃথিবীতে আসার একটা মুহূর্ত মিস করতে চায় না সে। কাজের পরের সবটুকু সময় সে চিত্রলেখার সঙ্গে কাটায়। কেবল চিত্রলেখা নয়, বউ বাচ্চা দুজনকেই সময় দেয় সে। এখন এই দুটো মানুষই তার পৃথিবী। সারা রাত চিত্রলেখা ঠিকঠাক ঘুম হয় না। শেষ রাতে গিয়ে চোখ লাগে তার, তাই সকাল সকাল আর ঘুম ভাঙায় না সে চিত্রলেখার। 4 দিন হয়েছে শ্যামলীর ওই বাসা ছেড়ে ধানমন্ডির ফ্ল্যাটে উঠেছে তারা। 4 দিন হয়েছে শ্যামলীর ওই বাসা ছেড়ে ধানমন্ডির ফ্ল্যাটে উঠেছে তারা। এখান থেকে অফিসের পথ অর্ধেকটা কমে এসেছে। রনক চাইলেই চট করে বাসায় চলে যেতে পারবে। চিত্রলেখা একা আছে আপাতত। জাহানারাকে ওদের সাথে আসার জন্য জোর করেনি রৌনক। খারাপ হলেও দিলারা যেমন তার মা, মায়ের দিকটা ভাবতে না চাইলেও ভাবতে হয়েছে তাকে। বাবার থেকে এমন শিক্ষায় পেয়েই বড় হয়েছে সে। তবে জাহানারাকে বলে এসেছে সে চাইলে ওদের কাছে এসে থাকতে পারে। চিত্রলেখার কথা ভেবেই কেবল এতটুকু বলা। এই সময় জাহানারা, তানিয়া অথবা চিত্রলেখার খালা কেউ একজন যদি সারাক্ষণ চিত্রলেখার সঙ্গে থাকে তাহলে নিশ্চিত হতে পারত সে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে 3 জনের একজনও চিত্রলেখার সঙ্গে থাকতে পারছে না। তাই আপাতত রৌনক নিজেই বউয়ের খেয়াল রাখছে। নতুন ফ্ল্যাটে শিফট হওয়ার পর একদিনও অফিস করেনি রৌনক। আজও অফিসে আসার পরিকল্পনা ছিল না তার। জরুরি একটা কাজ ছিল বলে আসতে বাধ্য হয়েছে সে। কাজটা শেষ করে ঘণ্টাখানেকের মধ্যে আবারও ফিরে যাবে। তার চেষ্টা চিত্রলেখা ঘুম থেকে ওঠার আগেই সে বাসায় ফিরে যাবে। তাই তো সকাল 7টায় আশরাফ আহমেদকে দেখা করতে বলেছে সে। এত সকালে কেউ আসে না অফিসে। অফিস শুরুই হয় 10টায়, লাবিব আসে 9:30টায়। আজকের এই মিটিংটার জন্য লাবিবকেও সকাল সকাল আসতে হয়েছে। কফির কাপটা হাত থেকে নামিয়ে রেখে একটা ফাইল সামনের দিকে এগিয়ে দেয় রৌনক। তা দেখে আশরাফ আহমেদ জিজ্ঞাসা করেন, কিসের ফাইল? দেখুন, দেখলে বুঝতে পারবেন। ভালো করে পড়ে সাইন করে দিন। ফাইলটা হাতে নিয়ে মনোযোগ সহ পড়েন আশরাফ আহমেদ। মুহূর্তেই ওনার চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায়। ফাইলটা এক প্রকার আছড়ে টেবিলে রেখে চেঁচিয়ে বলেন, হোয়াট ইজ দিস রনক? বাংলায় লেখা আছে তো, আশা করি আপনার পড়তে অসুবিধা হয়নি। এসবের মানে কি? রিল্যাক্স আঙ্কেল, রিল্যাক্স। এত হাইপার হওয়ার মতো কিচ্ছু হয়নি। এসব দেখিও হাইপার হব না বলছো? না, হবে না, কারণ এসব আপনার কর্মফল। কর্মফল? ইয়েস, তবে আপনার নয়, আপনার ও আপনার মেয়ের। আপনি কি ভেবেছিলেন আপনারা বাবা মেয়ে একের পর এক গেম খেলে যাবেন আর আমি বসে বসে তামাশা দেখব?
আনফর্চুনেটলি আপনি ভুল মানুষের সঙ্গে খেলতে নেমেছেন। আপনি কি ভেবেছিলেন ইম্পোর্ট এক্সপোর্টের নামে আপনি সারা দেশের ড্রাগস স্মাগলিং করবেন আর আমি টেরও পাবো না? আমার কোম্পানির শেয়ার হোল্ডার কোথায় কী করছে না করছে সব খবর আমার জানা আছে। আপনি নিশ্চয়ই জানেন আমার অ্যাক্সিডেন্টটা কেবল অ্যাক্সিডেন্টই ছিল না, খুব ভালো প্ল্যান করেছিলেন। আপনি ভেবেছিলেন ধরা পড়লেও আপনার নামটা সামনে আসবে না, বাট আফসোস আনফর্চুনেটলি আমি জানি আমার অ্যাক্সিডেন্টটার পিছনে আসল মাস্টার মাইন্ড আপনি। এক মুহূর্ত চুপ থেকে রৌনক আরো বলে, আপনি আমার বাবার ক্লোজ ফ্রেন্ড, তাই শুধুমাত্র এই কোম্পানিতে আপনার শেয়ারটুকু নিচ্ছি। আপনি আমার বাবার বন্ধু না হলে আজ আপনার কি অবস্থা করতাম আপনি ভাবতেও পারতেন না। তাই চুপচাপ সাইনটা করে দিন। আর ফিরতে দিচ্ছে না, আজকে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আমার আবার চ্যারিটি নেওয়ার অভ্যাস নেই, ওয়াইফের জন্য কিনছি, চড়া দাম পাবেন আপনি আপনার শেয়ারের। আশরাফ আহমেদের দিকে কলম এগিয়ে দিয়ে রৌনক আরো বলে, সাইন করুন আঙ্কেল। রৌনকের এগিয়ে দেওয়া কলম হাতে নিয়ে এক মুহূর্ত ভাবেন আশরাফ আহমেদ। তিনি ভালো করে রৌনকের ক্ষমতা সম্পর্কে অবগত। সে চাইলেই যে চুটকি বাজিয়ে তাকে নিঃস্ব করার ক্ষমতা রাখে তার আশরাফ আহমেদের অজানা নয়। তাই কখনো প্রকাশ্যে রৌনক খারাপ সাইডে যেতে চায়নি। তবে জামান গ্রুপের উপর শুরু থেকে নজর ছিল ওনার। রৌনককে কোনোভাবে সরাতে পারলে ওনার পথটা সহজ হতো, কিন্তু ওনার প্ল্যান ওনার উপরে ব্যাকফায়ার করেছে। এই মুহূর্তে বিবাদ না বাড়িয়ে চুপচাপ রৌনকের কথা মেনে নেওয়াটাই বড় বুদ্ধিমানের কাজ হবে। কোম্পানিতে শেয়ার না থাকুক, বিনিময়ে টাকা তো পাচ্ছেই। তাই তো আর সময় বিলম্ব না করে চুপচাপ স্বাক্ষর করে দেয় সে। ফাইলে স্বাক্ষর করে বেরিয়ে যাবার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে রৌনক আরো বলে, 1 মিনিট আঙ্কেল, সাবাকে কাইন্ডলি আমার একটা মেসেজ পৌঁছে দেবেন। ওকে বলবেন বেঁচে থাকতে চাইলে যেন আমার এবং বিশেষ করে আমার বউয়ের থেকে দূরে থাকে, নয়তো আপনারা দাফন করার জন্য ওর লাশটাও খুঁজে পাবেন না। আর এক মুহূর্ত দাঁড়ায় না আশরাফ আহমেদ। রৌনক যা বলেছে তা করার ক্ষমতা সে রাখে, এই খবর তিনি ভালো করেই জানেন। রৌনককে এর বেশি খেপালে যে বিষয়টা ভালো হবে না তা বেশ বুঝতে পারছেন, তাই কোনো প্রতিউত্তর করেন না। আশরাফ আহমেদ বেরিয়ে গেলে রৌনকও উঠে পড়ে। তখনই কেবিনের দরজা ঠেলে প্রবেশ করে লাবিব। আসবো স্যার? এসো লাবিব। তাকে উঠতে দেখে কাছাকাছি এগিয়ে এসে লাবিব জিজ্ঞাসা করে, কোথায় বের হচ্ছেন? বাসায় যাচ্ছি, আমার কাজ শেষ। কাজ শেষ? রৌনকের কেবিনে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকায় সে। সবে সকাল 7:30 বাজে। এই আধা ঘন্টা মিটিং এর জন্য এত সকাল সকাল এসেছে সে। মনে মনে কপাল চাপড়ায় লাবিব। সবে তো 7:30 বাজে। তোমরা অফিস করো, আমি বাসায় যাচ্ছি বউর কাছে। হাতের ফাইলটা দেখে সে আরো বলে, বউয়ের জন্য গিফট। আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ে রৌনক। ইদানিং চিত্রলেখা থেকে দূরে থাকতেই মন চায় না তার। লাবিবকে ওখানে রেখে বেরিয়ে পড়ে রৌনক। আজকাল সে খুব বেশি হাসি খুশি থাকছে। এই রৌনককে দেখতেও ভালো লাগছে লাবিবের। রাস্তায় খুব একটা জ্যাম না থাকায় ফাঁকা রাস্তা পেয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে মাত্র 20 মিনিটে বাসার সামনে এসে থামে সে। আসার সময় যদিও ফুলের দোকানে দাঁড়িয়েছিল কয়েক মিনিটের জন্য। একটা গোলাপ ফুলের বুকে নিয়েছে সে প্রিয়তমার জন্য। চিত্রলেখা যেহেতু লিফটে উঠতে পারে না, তাই খুব বেশি উপরে নয়, 3 তলার ফ্ল্যাটে নিয়েছে সে, যেন পায়ে হেঁটে উঠতে তার বউয়ের কষ্ট না হয়। কোনো রকম শব্দ না করে ফ্ল্যাটে প্রবেশ করে সে। গায়ের কোটটা খুলে বসার ঘরে সোফার উপর রেখে বেডরুমের দিকে আগায় রৌনক। খুব সাবধানে নিঃশব্দে প্রবেশ করে সে। বিন্দুমাত্র শব্দ করে না। প্রেগন্যান্সির জন্য কিনা কে জানে, সামান্য শব্দে ঘুম ভেঙে যায় চিত্রলেখার। সারা রাত ছটফট করতে দেখেছে তার বউয়ের, ঘুম নষ্ট করা চায় না সে। হাতে থাকা গোলাপের বুকেটা চিত্রলেখার মাথার কাছে বেডসাইড টেবিলে রেখে ঘুরে গিয়ে তার মাথার কাছে থাকা সাইড টেবিলের ড্রয়ারে ফাইলটা রাখে। তারপর আরো বেশি সাবধানে বিছানায় উঠে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে। রৌনক বালিশে মাথা রাখতে চিত্রলেখা তার উপস্থিতি টের পেয়ে রৌনকের বুকে মাথা গুঁজে দেয়। তার শরীরের উষ্ণতায় নিজেকে ডুবিয়ে দিতে লাগে। এক হাত বাড়িয়ে চিত্রলেখার কোমরের কাছে জড়িয়ে ধরে রৌনক, আরেক হাত বাড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। কখন জাগলে? ফোন দেও না কেন আমায়? আপনি নোট রেখে গিয়েছিলেন, কাজ শেষ করে চলে আসবেন, তাই ফোন করে বিরক্ত করতে চাইনি। তুমি ফোন করলে একদম বিরক্ত হই না আমি। বলেই চিত্রলেখার চাঁদিতে একটা চুমু খায় সে। জানতে চায়, আরো ঘুমাবে? ঘুম আসছে না। তাহলে ব্রেকফাস্ট? কিচ্ছু খেতে মন চাইছে না। মন না চাইলেও খেতে হবে, কিন্তু তার আগে আই হ্যাভ সামথিং ফর ইউ। রৌনকের বুক থেকে মুখ তুলে তাকায় চিত্রলেখা তার মুখের দিকে। কি? পেছনে দেখো। রৌনককে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে গোলাপের বুকে দেখে চিত্রলেখার
চোখ মুখ ঝলমল করে ওঠে। ফুলের বুকেটা এগিয়ে এনে হাতে দেয় রৌনক। তারপর অন্য পাশে ড্রয়ারে থাকা ফাইলটা বের করে হাতে দিয়ে বলে, তোমার জন্য। এটা কি? দেখো, খুলে দেখো এতে কি আছে। ফাইলটা খুলে পড়তেই চিত্রলেখার চোখ কপালে উঠে যায়। মস্ত এক হা করে বলে, এসব কি রনক? রৌনক হাত বাড়িয়ে চিত্রলেখার পেটে হাত রেখে বলে, তুমি আমায় এত বড় একটা গিফট দিচ্ছ, আমি তো কিছুই দিলাম না তোমায়, তাই ছোট একটা উপহার আমার বউয়ের জন্য। ফাইলটা হাত থেকে নিচে নামিয়ে রেখে চিত্রলেখা বলে, এসব আমার চাই না রনক। টাকা পয়সা, কোম্পানি শেয়ার এসব কিছু লাগবে না আমার। আপনি এই ফ্ল্যাটটাও আমার নামে কিনেছেন। এখন থেকে আমি যা কিনবো সব তোমার নামে কিনবো। রৌনকের বুকে মাথা রেখে চিত্রলেখা বলে, আমার এসব চাই না, বিশ্বাস করুন। আমি জানি তুমি এসব চাও না, কিন্তু আমি তোমাকে সব দিতে চাই। নিজেকে সহ দুনিয়ার সবকিছু আমি তোমার পায়ের কাছে এনে রাখতে চাই। রৌনক কতখানি পাগল তা চিত্রলেখার এতদিনে জানা হয়ে গেছে। হাত বাড়িয়ে রৌনকের গলা শক্ত করে জড়িয়ে ধরে চিত্রলেখা বলে, এরপর আপনি এসব পাগলামো করলে আমি অনেক রাগ করব, বলে দিলাম। তুমি রাগ করলে আমি রাগ ভাঙিয়ে নেব। আমার কথা শুনবেন না, তাই তো? তুমি ছাড়া কে আছে আমার যে তোমার কথা শুনবো না? চিত্রলেখার কথা বাড়ায় না। তার সব কথার জবাব আছে রৌনকের কাছে। প্রসঙ্গ বদলাতে বলে, আমার ক্ষুধা লেগেছে। ওকে, আমার হাতের স্পেশাল ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি এখনই। চিত্রলেখাকে পাজা কোলে নিয়ে বেডরুম থেকে বেরিয়ে যায় রৌনক। ইদানিং তার প্রতিদিন সকালের এটাই রুটিন। বউকে পাশে বসিয়ে নিজ হাতে বউ বাচ্চার জন্য নাস্তা বানায় সে, হেলদি ব্রেকফাস্ট। আমি চা খাবো। একদম না, অনলি জাস্ট ফর ইউ। প্লিজ এক কাপ। নো প্লিজ নো প্লিজ। আচ্ছা আধা কাপ। নো আচ্ছা 2 চুমুক। নো। প্লিজ প্লিজ প্লিজ। দিলারা জামান নিজের রুমে মোবাইল ফোনে কিছু একটা দেখছিলেন। এমন সময় জাহানারার আগমনে ফোন থেকে দৃষ্টি তুলে তাকান। কাছাকাছি এগিয়ে এসে জাহানারা জিজ্ঞাসা করেন, নাস্তা দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দে, আমি আসছি। জাহানারা বেরিয়ে যাবার জন্য দরজার দিকে কদম বাড়ালে দিলারা জামান পেছন ডেকে বলে, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তুই রনকের বাসায় গিয়ে থাকবি এখন থেকে। ওখানে কি হচ্ছে না হচ্ছে প্রতি মুহূর্তের খবর দিবি আমায়। দিলারা জামানের কথা শুনে এক মুহূর্তের জন্য চুপ করে থাকেন জাহানারা। তাকে চুপ করে থাকতে দেখে দিলারা জামান জিজ্ঞাসা করেন, ইরে চুপ করে আছিস কেন? দাঁড়িয়ে না থেকে যা, তৈরি হয়ে নে। আমার নাস্তা হয়ে গেলেই চলে যাস। ড্রাইভার নামিয়ে দিয়ে আসবে তোকে। আর শোন, ওই মেয়েটার উপর পুরোপুরি নজর রাখবি। কি করে, কি খায়, কোথায় যায়, কখন কে আসছে, এভরি সিঙ্গেল ডিটেইলস সব চাই আমার। দিলারা জামানের সব কথা শুনে জাহানারা আরো কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর বলেন, আমি ওই বাসায় যাব না। মানে? অনেক বছর আগে তোমরা আমাকে এই বাড়িতে নিয়ে এসে বলেছিলে আজ থেকে এই বাড়ির সব দায় দায়িত্ব আমার। আমিও সেদিন মনে মনে সংকল্প করেছিলাম মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব আমি মন দিয়ে পালন করব। তাই এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই কাজ আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। জাহানারার কথা শুনেন হাসলেন দিলারা জামান। খানিক হেসে কণ্ঠে তাচ্ছিল্য নিয়ে বলেন, বলে না, পর পরেই থাকে, পর কখনো আপন হয় না। তোকে তোর পরিবারের মানুষেরা যখন জায়গা দেয়নি, তখন এই আমি দিলারা যেমন তোকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, আমার সংসারে জায়গা দিয়েছি, 3 বেলা ভালো খাবার দিয়েছি, পরনের দামি পোশাক দিয়েছি, এমনকি থাকার জন্য ঘরও দিয়েছি। কখনো শুনেছিস চাকর বাকরদের থাকার জন্য বেডরুম দেওয়া হয়? কিন্তু তোকে আমি সব দিয়েছি। আর আজ সে তুই আমাকেই না করছিস? আমারটা খেয়ে আমারটা পরে এখন আমাকে দাঁত দেখাচ্ছিস উন্মাদ কুকুরের মতো। আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যেমন এক কাপড়ে এসেছিলি ঠিক সেরকম এক কাপড়ে বেরিয়ে যাবি। পয়সা ছুঁড়ে তোর মতো চাকরের অভাব হবে না আমার। তোকে তোর সব দায়িত্ব থেকে ছুটি দিলাম আমি। এক্ষুনি বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। মুক্ত করে দিলাম তোকে আমি। জাহানারা দিলারা জামানের একটা কথারও জবাব দেয় না। এটা সত্যি, যখন কেউ তাকে জায়গা দেয়নি ঠিক সেই মুহূর্তে শরাফত জামান ও দিলারা জামান তাদের বাড়িতে সংসারে তাকে এক জায়গায় দিয়েছিলেন। তার মতো পরিচয়হীনকে আপন করে নিয়েছিলেন। জাহানারাও কম করেনি। এই বাড়িতে
আসার পর নিজেকে ভুলে গিয়ে এই পরিবার সংসার রাদিন রৌনক এদের পিছনে নিজেকে এবং নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন। এতে বিন্দুমাত্র আফসোস নেই জাহানারার। রাদিন ও রৌনককে সবসময় নিজের সন্তানের মতো জেনেছে সে, ভালোবেসেছে নিজের সন্তান মনে করেই। বিশেষ করে রৌনক। ছোটবেলা থেকে রৌনকের কাছ থেকে যে পরিমাণ সম্মান ভালোবাসা সে পেয়েছে, জেনে শুনেই সেই রৌনকের জীবনে নিজের কারণে কোনো বিপদ হতে দিতে পারবে না। দিলারা জামানের কথা মেনে নিলে তাকে জেনে শুনে একটা অন্যায় করা লাগতো, যা সে করতে চায় না। এর চাইতে এটাই ভালো হয়েছে দিলারা জামান নিজেই তাকে মুক্ত করে দিয়েছে। এখন আর তার রৌনক চিত্রলেখার কাছে যেতে কোনো বাধা নেই। বরং এই সময়টা সে গিয়ে চিত্রলেখার কাছে থাকলে, ওর খেয়াল রাখলে রৌনকটা নিশ্চিত হবে। এই বিষয়ে আগেই রৌনকের সাথে কথা হয়েছে তার, তাই এখন আর এই বাড়ি ছেড়ে যেতে কোনো আপত্তি নেই জাহানারার। বরং খুশি মনে খুশি মুখেই যেতে পারবেন। পুরনো দায়িত্ব থেকে ছুটি মিলেছে, তাই নতুন দায়িত্ব নিতে আর কোনো বাধা বা কোনো সংকোচ নেই। এতেই যেন ভালো হয়েছে। রৌনক তার মাকে সবচাইতে ভালো জানে। দিলারা জামান এমন একজন মানুষ যার জন্য আভিজাত্য বংশ পরিচয়, ধন সম্পদ সবকিছুর ঊর্ধ্বে। এসব মানুষেরা দিন শেষে একাই রয়ে যায়, তবু তারা আভিজাত্যের অহংকারের পাহাড় থেকে নামতে রাজি নয়। নিঃসঙ্গতা এদের শেষ সঙ্গী। যেমন দিলারা জামান সব হারিয়ে নিঃস্ব হয়েও নিজের আভিজাত্যের অহংকার ছাড়তে নারাজ। তাই নিঃসঙ্গতাই এখন তার একমাত্র সম্বল। বাকি সব হারিয়েছেন তিনি। কিচেনে ঠিক মাঝামাঝি থাকা কাউন্টার টপের উপর বসে আছে চিত্রলেখা। তার হাতে এক গ্লাস অরেঞ্জ জুস, যা রৌনক নিজে ফ্রেশ কমলা দিয়ে খানিকক্ষণ আগেই বানিয়েছে। চিত্রলেখাকে জুস খেতে দিয়ে সে ব্যস্ত হয়েছে বউয়ের জন্য হেলদি ফ্রেশ স্যান্ডউইচ বানাতে। জুসে একটা চুমুক দিয়ে চিত্রলেখা বলে, এত চিনি দেয় কেউ? পেছনে ঘুরে এক পলক চিত্রলেখাকে দেখে আবারও স্যান্ডউইচ বানাতে মন দিয়ে রৌনক বলে, ইদানিং দেখছি মিষ্টি জিনিস সহ্য করতে পারছো না, ঘটনা কি? মিষ্টি খেলে বমি পায়। এর চাইতে আপনার ওই কালো কফির টেস্ট ভালো। চিত্রলেখার মুখে ব্ল্যাক কফির নাম শুনে স্টোভ বন্ধ করে পুরোপুরি পেছনে ঘুরে তাকায় সে। কাছাকাছি এগিয়ে এসে বলে, তোমার মুখের ব্ল্যাক কফি ইদানিং আমার সবকিছু তোমার একটু বেশি বেশি ভালো লাগছে না? চিত্রলেখা দুহাত বাড়িয়ে রৌনকের গলার কাছে জড়িয়ে ধরে তাকে নিজের অনেকটা কাছাকাছি টেনে নিয়ে বলে, আপনি তো আপাদমস্ত পুরো মানুষটাই আমার পছন্দের। আপনার সব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। চিত্রলেখার কপালের উপরে থাকা চুল তার কানের পেছনে গুজে দিয়ে রৌনক আলতো স্পর্শে তাই বুঝি? খানিকটা এগিয়ে গিয়ে চিত্রলেখার কপালে চুমুকে আরো বলে, তুমি কি আমায় কিছু বলতে চাও? রৌনকের প্রশ্ন শুনে এক মুহূর্ত চুপ করে তার মুখের দিকে তাকিয়ে থেকে পরে চিত্রলেখা বলে, আপনি কিভাবে বুঝলেন আমি কিছু বলতে চাই? কিভাবে বুঝলাম সেটা জরুরি নয়, কি বলতে চাও সেটা জরুরি। বলো কি বলতে চাও। চিত্রলেখা 2 সেকেন্ডের মতো সময় নিয়ে বলে, আমি কিছু করতে চাই। অ্যাজিন? কোম্পানি জয়েন করব না, তবে এনজিওর সব দায়িত্ব আপনি একা সামলান। এবার এদিকে কোম্পানিও আপনাকে সামলাতে হয়, তাই এনজিওর কিছু দায়িত্ব আমি নিতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। ওকে, কিছু নয়, বরং এনজিওর সব দায়িত্ব তোমাকে দিতে পারলে আমি অনেক খুশি হব। কিন্তু এই সময় রৌনক, আমি প্রেগনেন্ট, অসুস্থ নই। আমি জানি মাই লাভ, কিন্তু এই সময় তোমার প্রপার রেস্টের দরকার। 24 ঘন্টা ঘরে বসে থাকতে দম বন্ধ লাগছে, আমার ভালো লাগছে না। আর আমার জন্য আপনি নিজেও ঠিকঠাক অফিস করছেন না। আমি কথা দিচ্ছি অনেক বেশি প্রেশার নিব না। টায়ার্ড লাগলে রেস্ট নিব, ঠিকঠাক খাওয়া দাওয়া করব। প্রেশার ফিল করলে আপনাকে সঙ্গে সঙ্গে জানাবো, আমি কথা দিচ্ছি। অফার মন্দ নয়। আরো একটা জিনিস শুনেছি আমি ছোট বাচ্চাদের জন্য একটা বাড়ি বানাতে চাই। মানে এতিমখানা? সহজ করে বলে এতিমখানা, তবে ওটা এতিমখানা হবে না। ছোট ছোট বাচ্চা যাদের আমার মতো মা বাবা নেই, তাদের বাড়ি হবে ওটা। ওরা থাকবে, লেখাপড়া করবে। আমি জানি আমাদের দেশে হাজার হাজার এমন বাচ্চা আছে। আমি হয়তো সবার দায়িত্ব নিতে পারবো না, কিন্তু আমি যদি 10 জনের দায়িত্ব নিতে পারি, এতেই শান্তি পাবো। অন্তত ওই 10 জনকে আমার মতো খালা সংসারে বোঝা হতে হবে না। সবার জন্য করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে হবে না। চিত্রলেখাকে আর কিছু বলতে না দিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে রৌনক বলে, আমার চন্দ্রকারের উপর বোঝা নাই, তুমি যা চাও সব হবে, আই প্রমিস। তোমার সব ইচ্ছা পূরণ করবে তোমার রৌনক। থ্যাংক ইউ সো মাচ।
অতি উৎসাহ এবং আনন্দে রনককে জড়িয়ে ধরে চিত্রলেখা। চট করে রনকের মস্তিষ্কে এক দুষ্টুমি খেলে যায়। মুচকি হেসে বলে, থ্যাংক ইউ দিতে হচ্ছে না। রনকের গলা ছেড়ে দিয়ে মুখোমুখি এসে চিত্রলেখা জিজ্ঞাসা করে, কি লাগবে তাহলে? চিত্রলেখার গাল ছুঁয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁট স্পর্শ করে রনক বলে, তোমার ঠোঁটের উষ্ণতা। আপনার সবসময় বেশি বেশি। প্লিজ। চিত্রলেখা নিজেও কম নয়। রনকের সঙ্গে থাকতে থাকতে তাকে যথেষ্ট জানতে চিনতে শিখেছে। কখন তার কি চাই বেশ জানে। চট করে রনকের গালে চুমু খেয়ে বলে,